হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি এক্সামকে টার্গেট করে যে প্র্যাকটিস সেট করাই বিভিন্ন ম্যাগাজিন থেকে, তো আজকে আমরা মে মাসের যে পেশা প্রবেশ ম্যাগাজিনটা আছে সেখান থেকে আমরা কলকাতা পুলিশের কিন্তু প্র্যাকটিস সেট করাবো। ঠিক আছে, আগের ক্লাসটাতে আমরা কি করিয়েছিলাম, ডাব্লিউপির মেন কিন্তু প্র্যাকটিস সেট করিয়েছিলাম। যারা ক্লাসটা দেখোনি সেখানে প্লেলিস্টটা করা হয়নি, আমি এই ভিডিওটার পরে প্লেলিস্ট করে দেবো যে এই পেশা প্রবেশ ম্যাথ বলে। ঠিক আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসটা তোমরা একবার দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, পিতা পুত্রের গড় বয়স 32 বছর, পিতার বয়স 42 বছর হলে পুত্রের বয়স কত? সিম্পল কোশ্চেন, যে পিতা পুত্র এরা দুজন আছে, দুজনের গড় বয়স 32, তাহলে মোট বয়স কত হবে? যে গড়ের সাথে অ্যাভারেজের সাথে যদি নাম্বার গুণ করি তবে আমরা টোটালটা পেয়ে যাব, টোটাল বয়সটা। তাহলে অ্যাভারেজ কত আছে? 32 বছর। নাম্বার কজন আছে? তারা দুইজন আছে। ঠিক আছে, তাহলে 32 দুগুণে 64, তাহলে টোটাল দুজনের যে বয়স সেটা হচ্ছে টোটাল এজ, সেটা হচ্ছে কত? 64 বছর। এবার পিতার বয়স 42 বছর বলা আছে, তাহলে এখানে দুজনের বয়স 64, তাহলে তার থেকে যদি পিতার বয়সটা মাইনাস করে দিই তাহলে কার বয়স পড়ে থাকবে? তার ছেলের বয়স পড়ে থাকবে। আর ছেলের বয়স কত আছে? তাহলে এদিকে 42, তাহলে এদিকে কত হচ্ছে? 22 বছর, তাহলে 22 বছর, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। একজন ব্যবসায়ী একটি কম্পিউটার 15,050 টাকায় বিক্রয় করে 25% লাভ করে। কম্পিউটারের ক্রয় মূল্য কত? কম্পিউটারটির ক্রয় মূল্য অর্থাৎ সিপি ধরে নিলাম 100 টাকা। ঠিক আছে, সিপি হচ্ছে 100 টাকা। এবার 25% লাভ করছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকার 25% লাভ মানে 125 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। কিন্তু এখানে বিক্রয় মূল্য বলা আছে 15,050 টাকা, তাহলে এখানে 125 ইউনিটের ভ্যালু কত? 15,050 টাকা। এখানে আমি কি করলাম, ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্যটাকে 100 ধরলাম। পার্সেন্টেজের অঙ্ক সবসময় 100 করতে হয়, তাহলে ক্রয় মূল্যটাকে 100 ধরলাম। তাহলে বিক্রয় মূল্য কি? 25% লাভ করেছে, তাহলে 100 25% লাভ মানে 125 টাকায় বিক্রি করেছে। কিন্তু এখানে বলা আছে 15,050 টাকায় বিক্রি করেছে, তাহলে 125 ইউনিটের ভ্যালু হচ্ছে 15,050। 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে তলায় 125 চলে আসবে। তাহলে ক্রয় মূল্য যেটা আমরা 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে ইনটু করে দিতে হবে 100, কাটাকুটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। 25 দিয়ে কাটা দিলে হবে 5 25 সঙ্গে 125, 25 দিয়ে কাটা দিলে 4 25 সঙ্গে 100, 5 দিয়ে কাটা দাও, 3 5 15, 0 5 একে 5, 0 3010, 0 4 একে 4, 0 3 4 12, 12,040 টাকা, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই অপশানগুলো একটু ভুল আছে, এই অপশানটাই হয়তো হতো, কিন্তু এইটা হবে 12,040 টাকা, 12,440 হবে না, 12,040 টাকা। ঠিক আছে, এই অপশানটা একটু তোমরা ঠিক করে নেবে। শিয়ালদা থেকে কৃষ্ণনগরের দূরত্ব 114 কিলোমিটার। ট্রেনের গড় গতিবেগ ঘন্টায় 38 কিলোমিটার হলে সম্পূর্ণ পথ যেতে কত সময় লাগবে? তাহলে এখানে দূরত্ব দেওয়া আছে, এখানে গতিবেগ দেওয়া আছে, তাহলে এখানে সরাসরি আমাদের টাইম চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব হচ্ছে 114 কিলোমিটার বাই গতিবেগ, এটা দিয়ে কাটা দিলে কত হবে? 3 8 24, 3, তাহলে এখানে টাইম হচ্ছে কত? 3 ঘন্টা। এই সেটটাতে অঙ্ক কিন্তু প্রচুর সহজ ছিল। 30টা কোশ্চেনের মধ্যে যারা হয়তো 25 থেকে 28-এর মধ্যে স্কোর করতে পারবে তাদের কিন্তু প্রিপারেশন ভালো হয়ে আছে। ঠিক আছে, 25টা তো কমসম বললাম, মানে মিনিমাম 25টা আর ম্যাক্সিমাম কিন্তু 28টা, 30টা করলেও কিন্তু অনেকটা ভালো। ঠিক আছে, 30-এ 30 কিন্তু পেলে অনেকটা প্রিপারেশন হয়ে আছে, একদম সহজ কোশ্চেন। এরপর নেক্সট কোশ্চেন, 6 অঙ্কের বৃহত্তম ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির সমষ্টি। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 6টা 9। ঠিক আছে, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 6টা 9, এটা জানো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 4টা সংখ্যা থাকতে হবে, 1-এর পর 3টে শূন্য। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পর 3টে শূন্য, মানে টোটাল গণে যেন 4টা হয়, এটা একটু মাথায় রাখবে যারা কনফিউশনে থাকো। তাহলে এদিকে 1-এর পর 3টে শূন্য, এদের সমষ্টি মানে যোগফল। একটা সমষ্টি চাই, একটা পার্থক্য চাই, তো এখানে আমাদের সমষ্টি পার্থক্য বলে বিয়োগ করতাম। তাহলে এদিকে হচ্ছে 9, এদিকে 9, এদিকে 9, 9 1 10, 9 1 10, 9 1 10, তাহলে 1-এর পর 3টে শূন্য, 3টে 9, অপশন ডি। একটি সাইকেল 3600 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, সাইকেলটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হয়? আমার কাছে যেগুলো এই সুবির দাস করো যারা টিউশনে অফলাইন,
তো তাদের সমস্যাটা কি হয় বেশিরভাগ, যে এই ধরনের রিডিং পড়বে, তারপর বলবে কি করব প্রথমে। তো যারা হয়তো পড়ো না, অনলাইন ক্লাস করো, তাদের ক্ষেত্রে বলে রাখি, দেখো 3600 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, সাইকেলটা কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে এখানে বলে রাখি যে 3600 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, সে প্রথমে বের করতে হবে কি, সে কিনেছিল কত টাকায়, ঠিক আছে, সে কিনেছিল কত টাকায়। এবার ক্রয় মূল্যটা বের করার পর সে কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে। তাহলে এখানে প্রথমে আগে আমরা ক্রয় মূল্য বের করি। তাহলে প্রথমে ক্রয় মূল্য আমরা ধরলাম 100 টাকা, 10% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে সিপি যদি 100 টাকা হয়, তাহলে এসপি কত হবে, বিক্রয় মূল্য 90 টাকা হবে। 10% ক্ষতি মানে 90 টাকায় বিক্রি করেছে, কিন্তু এখানে বলা আছে 3600 টাকা। তাহলে 90 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 3600। 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হবে 4 9 36 অর্থাৎ 40। 1 ইউনিটের ভ্যালু 40, তাহলে ক্রয় মূল্য আমাদের কত, 100। তাহলে এখানে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 40 গুণিত কত, 100, তাহলে কত হচ্ছে 4000 টাকা। ঠিক আছে, 4000 টাকা, এটা কি আমাদের ক্রয় মূল্য, কিনেছিল। 4000 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে। তাহলে 4000 টাকার 10% লাভ মানে কত, 110/100, 0 কেটে দাও, 4 11 44, 4400 টাকা, এটাই হচ্ছে তার লাভ। মানে এত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে। কিংবা এটা ক্রয় মূল্য এতদূর পর্যন্ত বুঝতে পারলে যে 4000 টাকা ক্রয় মূল্য, এটাকে আর একভাবে করা হয় যে 10% ক্ষতি যখন, এই ক্ষতির তো কাজ হয়ে গেছে এখানে। 10% লাভ মানে কত, 10% মানে কত, 1/10, মানে এই 10% উঠে কি হয়, তলায় 100 হয়, কার 0 কেটে কেটে 1/10 হবে। নিচেরটা কি হয়, ক্রয় মূল্য, যে ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 9 টাকা হবে। ঠিক আছে, বিক্রয় মূল্য হবে 10 টাকা লাভ বলা আছে, মানে 1 টাকা উপরে লাভ হবে, তাহলে 10 টাকায় কিনলে বিক্রয় মূল্য হবে 11 টাকা। ক্রয় মূল্য 10 টাকা আছে, কিন্তু এখানে বলা আছে 4000 টাকা, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত, 10 ইউনিটের ভ্যালু হচ্ছে 4000 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 400 টাকা। তাহলে এখানে 11 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে 400 গুণ করে দাও, তাহলে 4 11 4400 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে, 4400 টাকা। কোশ্চেন 76, 444 ভাগ চিহ্ন 4 যোগ চিহ্ন, এই কোশ্চেনটা একটু প্রবলেম করা আছে, কারণ আমি এই ধরো +4 -4 করে 0 হয়, ঠিক আছে, +4 -4 করে 0 হয়। তাহলে এখানে আমরা এটাকে লিখছি যে 444 ভাগ চিহ্ন 4 যোগ চিহ্ন, এবার এটা 0 হয়, 0-র সাথে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় সেটা আমাদের 0ই হবে। তাহলে 444কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 3টে 1 হবে, অপশান এ। কিন্তু বইয়ে অর্থাৎ সলিউশনটা দেখলাম, সলিউশনে একটু অন্যরকম করে দেওয়া আছে যে 444 ভাগ চিহ্ন 4 যোগ চিহ্ন ব্র্যাকেটে 4 - 4, এইভাবে এটা হচ্ছে কোশ্চেনটা। এইটাকে কেটে আবার 1 করেছে, ঠিক আছে, প্লাস মাইনাস কেটে কোনো দিন তো 1 হয় না, 0 হয়। এবার এই কোশ্চেনটা একটু সলিউশনটা ভুল দেওয়া আছে, এটাকে কেটে 1 করেছে, গণিত 4। তাহলে এইটাকে ভাগ করে কত হচ্ছে, 111 যোগ চিহ্ন 4 একে 4, তাহলে 115 এটার কিন্তু অ্যান্সার করেছে, 115 যেটা অপশান ডিতে আছে। তো এই মেথডটা কিন্তু ভুল দেওয়া আছে, কারণ প্লাস মাইনাসে সবসময় 0 হয়, ঠিক আছে। আর এটা যদি অন্য কোনো যদি মেথড জানা থাকে যে 1 হয়, তো তোমরা একটু আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি একটু কনফিউশনে আছি। একজন ব্যক্তি তার মাসিক আয়ের 30% ঋণ পরিশোধ করেন, অবশিষ্টের 50% সংসারের জন্য খরচ করেন, বাকি টাকা সঞ্চয় করেন, তবে তার সঞ্চয়ের শতকরা হার কত। তাহলে তার মাসিক আয় অর্থাৎ ইনকাম ধরলাম 100 টাকা, তাহলে ঋণ সে কত টাকা পরিশোধ করেছিল, ঋণ পরিশোধ করেছিল 30% কিন্তু ঋণ পরিশোধ করে, তাহলে 100-র মধ্যে 30 টাকা সে ঋণ পরিশোধ করেছে, তাহলে বাকি আছে কত টাকা, অবশিষ্ট মানেই তো বাকি। 100 টাকার মধ্যে 30 টাকা যদি ঋণ শোধ করে, তাহলে বাকি আছে 70 টাকা। এই অবশিষ্টের 50% সংসার খরচ করেন, তাহলে সে সংসার কতটা খরচ করেন, এই অবশিষ্ট মানে এই 70 টাকার 50%, তাহলে 50% বের করো, সব 0 কাটা যাবে, মানে 35 টাকা সে সংসার খরচ করেন, বাকিটা সে সঞ্চয় করছে। তাহলে 35 টাকা, 70 টাকার মধ্যে সে 35 টাকা কি করছে, এই সংসার খরচ, তাহলে বাকিটা কি করছে, বাকি সে সঞ্চয় করছে, অর্থাৎ সেভ।
কত করছে এই 70 টাকার মধ্যে 35 টাকা যদি সংসার হয় তাহলে বাকি 35 টাকা এটা সে সেভ করছে। এবার বলা আছে তবে তার সঞ্চয়ের শতকরা হার কত, তাহলে সঞ্চয় কত টাকা করছে 35 টাকা, কত টাকার মধ্যে 100 টাকার মধ্যে ইন্টু পার্সেন্টেজের 100 বের করে নাও, তাহলে 100 তো কাটাই যাবে, সমান হচ্ছে কত 35%। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। প্রদত্ত বিকল্পের কোন সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 5 এবং ভাগশেষ 4 হয়? এটা বেসিক করার থেকে শর্ট ট্রিক্স করাটাই অনেকটা বেটার। কারণ দেখো এই 39 প্রথম অপশানটা 39 আছে, 7 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে কত ভাগশেষ ভাগফল 5 থাকতে হবে, তাহলে 5 7 35, তাহলে ভাগশেষ কত দেখো 9 থেকে 5 বাদ দিলে 4, তাহলে এখানে ভাগশেষ 4 থাকছে, তাহলে এখানে আমাদের 4ই আছে, অপশান এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। বাদবাকি এই অপশানগুলো যদি টেস্ট করো দেখো 7 দিয়ে 5 7 35, ভাগশেষ 2 থাকছে, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এ ও বি দুটি ট্রেন একই সময়ে 640 কিলোমিটার দূরে অবস্থিত দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে এবং 8 ঘন্টা পরে তারা মিলিত হয়। যদি এ ট্রেনের গতিবেগ বি ট্রেনের গতিবেগের থেকে ঘন্টায় 10 কিলোমিটার গতিবেগ বেশি হয়, তবে এ ট্রেনের গতিবেগ কত? তাহলে টোটাল এই ট্রেন দুটি একই সময়ে অর্থাৎ টোটাল দূরত্ব বলা আছে 640 কিলোমিটার আর টাইম বলা আছে 8 ঘন্টা পরে মিলিত হচ্ছে। তাহলে দুটো ট্রেনের অর্থাৎ এ প্লাস বি ট্রেনের যে গতিবেগ সেটা কত হবে? গতিবেগ ইকুয়াল টু কি দূরত্ব বাই হচ্ছে কি সময়, তাহলে 8 8 64 অর্থাৎ 80 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে দুটো ট্রেনের গতিবেগ। ঠিক আছে, কারণ দেখো দুটো ট্রেন পরস্পরের সাথে মিলিত হয়ে 8 ঘন্টা পরে মিলিত হচ্ছে, এদিকে টোটাল দূরত্ব এত, তাহলে এখানে স্পিডটা পেয়ে গেলাম দুটো ট্রেনের। এবার এখানে আর একটা হিন্ট দেওয়া আছে, এ যে ট্রেনের গতিবেগটা বি ট্রেনের থেকে এ ট্রেনের গতিবেগটা কি বি ট্রেনটির থেকে 10 কিলোমিটার ঘন্টা বেশি। তাহলে বি ট্রেনটা যদি এক্স কিলোমিটার হয় তাহলে এ ট্রেনটার গতিবেগ কত হবে? এক্স প্লাস 10 কিলোমিটার, কারণ 10 কিলোমিটার বেশি বলা আছে। ঠিক আছে, এবার এইটাকে একটু আমাদের ঘুরিয়ে করতে হবে, দেখো কীরকম ঘুরিয়ে। এ ট্রেনের গতিবেগটা চেয়েছে, তাহলে এ ট্রেনের গতিবেগটাকে যদি এক্স ধরি, কারণ এখানে আমাদের বি ট্রেনের গতিবেগ তো চাইনি, চেয়েছে এ ট্রেনের গতিবেগ, তাহলে যে ট্রেনের গতিবেগটা চাইবে সেটাকে আমরা এক্স ধরবো। তাহলে এটাকে যদি আমি এক্স ধরি তাহলে বি ট্রেনের গতিবেগটাকে আমরা বলতে পারি এক্স মাইনাস 10। কেন বলতে পারি? এটা যখন এর থেকে বেশি মানে এক্স প্লাস 10, তো এটাকেই যদি আমি এক্স ধরছি মানে এর থেকে 10 বেশি থাকতে হবে, তাহলে এক্স মাইনাস 10-এর থেকে দেখো এক্স কিন্তু 10 বেশি। কেন বেশি? এক্স মাইনাস 10 আছে, এর তার থেকে 10 বেশি কত হবে? 10 বেশি মানে প্লাস 10, তাহলে এটা কেটে দেখো এক্স হবে। ঠিক আছে, তাহলে এই মাইনাস 10-এর থেকে কিন্তু এটা কিন্তু 10 বেশি, এটা মাথায় রাখবে। তাহলে দুটো ট্রেনের গতিবেগ আমরা এটা পেয়ে গেলাম। তাহলে দুটো ট্রেনের গতিবেগটাকে যোগ করো, তাহলে এক্স প্লাস এক্স মাইনাস কিন্তু 10, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এক্স আর এক্স যোগ করলে কত হবে? 2x, আর এদিকে মাইনাস 10টা সমানের এদিকে গেলে প্লাস 10 হয়ে যাবে, তাহলে 80 প্লাস 10 হচ্ছে 90, তাহলে 2 দিয়ে কাটা দিলে কত হবে? 45 দুগুণে 90, তাহলে এক্সের ভ্যালু কত? 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমাদের অপশন ডি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। 3550 টাকার 5% সরল সুদে 10 বছর পর সুদে আসলে কত টাকা পাওয়া যাবে? তাহলে ইন্টারেস্টটা আমরা প্রথমে বের করব। সুদ আসল মানে কি? প্রথমে আমাদের সুদটা বের করি। ইন্টারেস্ট কি? পিআরটি বাই 100। পি কত আছে? 3550। আর কত আছে? 5%। আর টাইম কত বলা আছে? 10। এটা বাই 100, এটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট কাটাকুটি করো, একটা শূন্য মানে দুটো শূন্য কাটা গেল, তাহলে 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 5 25, 2 27-এর 7 হাতে থাকলো 2, 3 5 15, 2 17, 1775। ঠিক আছে, তাহলে সুদটা পেলাম 1775, কিন্তু এখানে আমাদের কী চেয়েছে? সুদ আর আসল। তাহলে আসল কত আছে? 3550, তাহলে এটাকে যোগ করে দাও 3550, তাহলে এটাকে যোগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এদিকে হচ্ছে 5 আর 7 আর 5 যোগ করলে কত হবে? 12 2 হাতে থাকলো 1, 5 এর 6 6 6 12 3 হাতে থাকলো 1, 3 4 5 5 3 2 5। কোশ্চেনটা ভুল হলো নাকি? প্রথমে ইন্টারেস্ট বের করব, পি আর টি বাই 100, তাহলে 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 5 25 2 27, 15 2 17। এর সাথে আসলটা যদি যোগ করি তাহলে 5 আর 0 যোগ করলে 5, 7 আর 5 যোগ করলে 12,
আর এদিকে 5 আর 1 6, 6 6 13, 3 আর 4 5, 5325 এটাই তো আছে। এই অপশানগুলো মনে হয় ভুল আছে, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 81, যে এই সরলটা আমাদের করতে হবে। প্রথমে 21,521 আছে, এটা থেকে এটা প্লাসে আছে, তাহলে এখান থেকে এটা একটু আমাদের সব থেকে, এটাও আমাদের হাজারের ঘরে আছে, এটাও হাজারের ঘরে আছে, তাহলে এইটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে, তাহলে এইটা থেকে প্রথমে আমরা এইটা আগে মাইনাস করব। তাহলে 21,521 এটা থেকে মাইনাস করব কি 20,785। তাহলে এখানে মাইনাস করলে কত হবে, এদিকে 5 6 5 11, 8 রেখে 9 3 12, 5 রেখে 6 6 সরি 7 রেখে 8 8 2 7, এদিকে 1 736। এটা থেকে কি করব, এবার এই দুটো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে এখানে এই 523 আর 212 যদি যোগ করি তাহলে কত হবে, 5 3 7 735। এবার মাইনাস মানে বড়টার কি আগে কি আছে, মাইনাস সাইন আছে, সুতরাং মাইনাস 735। তাহলে 736 থেকে 735 মাইনাস করলে কত হবে, 1 হবে। অনিন্দ একটি বইয়ের 2/3 অংশ একদিনে, বাকি 3/5 অংশ আর একদিনে পড়ল। প্রথমে আমি এই দু লাইনটা করছি। প্রথমে 2/3 অংশ একদিনে পড়েছে, বাকি যেরকম কোশ্চেনে বলবে সেভাবে কিন্তু অঙ্ক করবে। বাকি বলা আছে, তাহলে বাকিটা কি করে বের করব, 1 মাইনাস করে করতে হয়, 1 মাইনাস 2/3, বা এইভাবে করতে পারো যে 3 ভাগের মধ্যে 2 ভাগ পাতা পড়ে নিয়েছে, বাকি আছে কত, 3 ভাগের মধ্যে আর 1 ভাগ পড়ে আছে, তাহলে 1/3 এটা হচ্ছে বাকি অংশ। এবার বাকির 3/5 অংশ এটা কি করলো, আর একদিন পড়লো, তাহলে এই 3 3 কাটা গেল, মানে 1/5 এটা একদিন পড়লো, এই অংশটা একদিন পড়লো, এই অংশটা একদিন পড়লো। এখন বাকি আছে কত, 42টি পাতা, কিন্তু এখানে আমরা দেখব কতটা বাকি আছে। তাহলে এবার টোটাল বাকিটা আমাদের বের করতে হবে। তাহলে 1 মাইনাস 2/3 মাইনাস 1/5, 3 আর 5-এর লসাগু কত, 15। তাহলে 15-র সাথে 1 গুণ করলে 15 মাইনাস 15কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 5, আর 5কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 10 মাইনাস 3, এটা বাকিটা। তাহলে এখানে 15 মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস 13, সরি এখানে বড়টার আগে মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস 13, এটা বাই 15। তাহলে 15 থেকে 13 মাইনাস করলে কত হবে, 2/15, এটা হচ্ছে বাকিটা, অল টোটাল বাকিটা। আর এখানে বলা আছে 42 বাকি পাতা বাকি আছে, এটার ভ্যালু হচ্ছে 42। তাহলে এখানে মোট পাতা কত, তাহলে মোট ভগ্নাংশের অঙ্ক সবসময় 1 ইউনিটের মানটা হয়ে যাবে মোট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 42 গণিত ওপরে 15, তলায় হবে কত, 2 2 দিয়ে 2 1 21, তাহলে 15কে 15 5 আর থাকলো 1, 15 30 আর একে হচ্ছে 31, 315 পাতা হয়ে যাবে টোটাল কিন্তু মোট পাতার সংখ্যা। এই 12 12 12 সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। প্রথমে আমাদের অপশান 7টা সহজ আছে, যে আমরা এখানে লিখছি 12 12 12, 3টে 3টে করে পেয়ার করতে হয়, 7 দ্বারা বিভাজ্যের নিয়ম, 3টে 3টে করে পেয়ার করব। এবার 212 থেকে 121 আমরা মাইনাস করব, 1 9 2 11, এদিকে 1 91, এই 91টা কি আমাদের 7 দ্বারা ভাগ যায়, হ্যাঁ 7 এবং 91, তাহলে বি দ্বারা কিন্তু ভাগ যাবে, কিন্তু যাবে না চেয়েছে। 11 দ্বারা দেখব, এটা সহজ আছে, তাহলে 11 দ্বারা যদি ভাগ করি মানে একটা সংখ্যা ছেড়ে একটা সংখ্যা যোগ করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে 3 হচ্ছে আর এদিকে 2 4 6 হচ্ছে, মাইনাস করলে আমাদের 0 কিংবা 11 আসতে হবে, কিন্তু আমাদের এখানে -3 আসছে, কিন্তু আমাদের আসতে হতো কত, 0 বা 11 আসতে হতো। তাহলে এই 11 দ্বারাই কিন্তু বিভাজ্য হয় না, ঠিক আছে, এই সংখ্যাটা আমাদের 11 দ্বারা কিন্তু বিভাজ্য হবে না। 4 জন ব্যক্তির মোট বয়স 129 বছর, তাদের মধ্যে 2 জনের বয়স 42 ও 53 হলে বাকি 2 জনের গড় বয়স কত ছিল। তাহলে 4 জনের যে মোট বয়স ধরলাম এ বি, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই 4 জনের মোট বয়স হচ্ছে 129 বছর।
তার মধ্যে দুজনের বয়স অর্থাৎ এ প্লাস বি ধরলাম যে এই দুজনের বয়স কত বলা আছে 42 বছর আর 53 বছর। তাহলে এখানে এ এর জায়গায় ধরলাম 42 বছর আর বি এর জায়গায় ধরলাম 53 বছর। ঠিক আছে, একটু ভেঙে ভেঙে না করালে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাহলে সি প্লাস ডি এটা ইকুয়াল টু হচ্ছে 129। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে 3 2 5 4 5 9 95। তাহলে এই 95 প্লাস আরও দুজন পড়ে আছে সি আর ডি। তাহলে এখানে আমাদের বাকি দুজনটার মানটা কত পাবো প্লাস 95, এদিকে মাইনাস 95 হয়ে যাবে। 5 হচ্ছে 100 আর এদিকে হচ্ছে 29 34। তাহলে এটাকে মাইনাস করলে কত হবে 34। তাহলে বাকি দুজনের যে মোট বয়স সেটা হচ্ছে 34 বছর। কিন্তু বাকি দুজনের কি চেয়েছে আমাদের গড় বয়স চেয়েছে। আর গড় ইকুয়াল টু কী জানি আমরা সাম বাই নাম্বার। টোটাল সাম অর্থাৎ টোটাল দুজনের যে যোগ দুজনের যে মোট বয়স সেটা কত বলা আছে 34 বাই নাম্বারটা কত আছে দুজন আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 17 দুগুণে 34 অর্থাৎ গড় বয়স হবে 17 বছর। অর্থের 2/5 অংশ 120 টাকা হলে মোট অর্থের পরিমাণ কত? তাহলে অর্থের 2/5 অংশ মানে এই অংশ সবসময় 1 ইউনিটের মান বের করলেই হয়ে যাবে। মানে যেটা 2/5 অংশ বলা আছে সেটা টাকার ক্ষেত্রে বলা আছে 120 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 120 গণিত 2/5টা হয়ে যাবে 5/2। 2 দিয়ে কাটা দাও 6 60 আর এদিকে 5 6 30 অর্থাৎ 300 টাকা। মোট অর্থের পরিমাণ হচ্ছে 300 টাকা। একটি দুধের প্যাকেট 24 টাকায় বিক্রি করায় 4% ক্ষতি হয়। প্যাকেটটির দাম কত ছিল অর্থাৎ ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ধরলাম 100 টাকা ছিল, বিক্রয় করেছে কত টাকায়? 4% ক্ষতি মানে 96 টাকায় বিক্রি করেছে, কিন্তু বলা আছে 24 টাকায় বিক্রি করেছে। তাহলে 96 ইউনিটের ভ্যালু হচ্ছে 24 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 24 তলায় 96। আর এখানে আমাদের যেটা টোটাল ক্রয় মূল্য 100, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 100 ইউনিটের ভ্যালু হবে 24 তলায় 96 ইন্টু হচ্ছে কত 100। এটা দিয়ে কাটা দিলে 4, 4 দিয়ে কাটা দাও 25। তাহলে এখানে আমাদের যেটা ক্রয় মূল্য 100 টাকা ধরেছিলাম আর 100 ইউনিটের ভ্যালু কত পেলাম 25 টাকা। একটি বুথে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 52% পেয়ে ভোটে জয়লাভ করে। বিজয়ী প্রার্থীর প্রাপ্ত মোট ভোট 3328 টাকা হলে 3328 হলে ওই বুথে বিজিত প্রার্থী এটা পরাজিত প্রার্থী হবে। পরাজিত প্রার্থী কত ভোট পেয়েছিল? তাহলে যে বিজয়ী প্রার্থী যে জিতেছিল সে মোট ভোটের 52% পেয়েছিল। ঠিক আছে, তাহলে মোট ভোট ধরলাম 100 ছিল, এর 52% পেয়েছে যে উইনার হয়েছে। ঠিক আছে, তাহলে উইনার হয়েছে কত 52% পেয়েছে মোট ভোটের। এবার কিন্তু সংখ্যার ক্ষেত্রে আবার কত সে দেখো বলা আছে বিজয়ী প্রার্থী প্রাপ্ত মোট ভোট 3328 পেয়েছে, কিন্তু পার্সেন্টেজের ক্ষেত্রে সে 52% পেয়েছে আর সংখ্যার ক্ষেত্রে 3328 ভোট পেয়েছে। তাহলে 52%-এর ভ্যালুই হচ্ছে কত 3328। তাহলে 1%-এর ভ্যালু কত হবে? তাহলে 1%-এর ভ্যালু হবে 3328 তলায় কত? তলায় হবে 52। আর এখানে আমাদের কী চেয়েছে পরাজিত যে প্রার্থী সে কতটা ভোট পেয়েছে। তাহলে 100-র মধ্যে যে জিতেছে সে 52% পেয়েছে। তাহলে পরাজিত যে লুজার সে কতটা পাবে? তাহলে 100 থেকে 52 মাইনাস করে দাও। তাহলে 8-এ হচ্ছে 60 অর্থাৎ 48% ভোট পেয়েছে। তাহলে 1%-এর ভ্যালু এত হলে 48%-এর ভ্যালু কত হবে? তাহলে গণিত 48। 4 দিয়ে কাটা দাও 4 13 52, 4 দিয়ে কাটা দাও 4 12 48। 13 দিয়ে কাটো 13 দুগুণে 26, এদিকে 26 4 3 7 2 5 13 65 65, এদিকে 5 6 7 6 13 78। 256 সাথে 12 গুণ করলে কত হবে? 6 12 72-এর 2 হাতে থাকলো 7, 5 12 60 আর সাথে হচ্ছে 67 হাতে থাকলো 6, 12 দুগুণে 24 আর 6 হচ্ছে 30, 3072। যে পরাজিত ভোট পেয়েছে সে হচ্ছে পরাজিত প্রার্থী ভোট পেয়েছে 3072টি। আমজাদ 500 টাকার নোট নিয়ে বাজারে যায়, বাজার শেষে তার কাছে 12% টাকা অবশিষ্ট থাকে, সেই টাকা থেকে 50 টাকায় মোবাইল রিচার্জ করেন, তাহলে তার কাছে এখন কত টাকা আছে? 500 টাকার নোট নিয়ে বাজারে যায়,
বাজার শেষে তার কাছে 12% টাকা অবশিষ্ট থাকে। তাহলে তার কাছে অবশিষ্ট মানে কি, বাকি টাকাটা তার কাছে কত থাকে, 500 টাকার 12%, এটাই তার কাছে অবশিষ্ট থাকে। 12% উঠে তলায় 100 হয়, 5 বারং 60, অর্থাৎ তার কাছে বাকি আছে কত, 60 টাকা। সেই টাকা থেকে আবার 50 টাকায় মোবাইল রিচার্জ করে, তাহলে বাকি আছে 60 টাকা, সেখান থেকে আবার মোবাইল রিচার্জ করছে 50 টাকা। তাহলে তার কাছে এখন কত টাকা থাকবে, আর 60 টাকা থেকে 50 টাকা মাইনাস করো, অর্থাৎ তার কাছে আর 10 টাকা থাকবে। 10 টাকায় 9টি এবং 10 টাকায় 11টি সমান সংখ্যক পেন কিনে 10 টাকায় 10টি করে বিক্রয় করলে শতকরা কী পরিমাণ ক্ষতি হবে। তাহলে এই কোশ্চেনটা আমরা এইভাবে করব যে 9টির দাম হচ্ছে কত টাকা, 9টি যে পেন, সেই 9টি পেনের দাম হচ্ছে 10 টাকা, ঠিক আছে। একটা পেনের দাম কত, একটা পেনের দাম হচ্ছে 10/9 টাকা। আর আরেক প্রকার পেন কিনেছে, সে 11টা পেনের দাম হচ্ছে কত, 10 টাকা। তাহলে একটা পেনের দাম কত, 10/11 টাকা, ঠিক আছে। তাহলে এখানে একটা পেন আর এখানে একটা পেন, টোটাল কটা পেন হলো, দুটো পেন। এই দুটো পেনের দাম কত, তাহলে দুটো পেন এর দাম হচ্ছে, তাহলে এখানে 10/9 যোগ চিহ্ন কত, 10/11। তাহলে 9 আর 11 লসাগু কত, 99। তাহলে 9কে 99 দিয়ে ভাগ করলে 11, 11-র সাথে 10 গুণ করলে হবে কত, 110, প্লাস 99কে 11 দিয়ে ভাগ করলে 9, 9-10 90। তাহলে এখানে দুটো পেনের দাম হচ্ছে কত, দুটো পেনের দাম এখানে হচ্ছে কত, ওপরে 200 টাকা, ওপরে 200, তলায় 99, এই টাকাটা। তাহলে একটা পেনের দাম বের করো, কারণ সমান সংখ্যক বলা আছে, তার জন্য আমরা একটা পেনের দাম বের করব। তাহলে একটা পেনের দাম কত হবে, তাহলে 2 দিয়ে এটা সমানে সামনাসামনি কাটা যায়, অর্থাৎ 100/99। তাহলে 100/99, তাহলে একটা পেনের দাম কত, 100/99 টাকায় কিনেছে। এখানে বলাই আছে যে কিনে। আবার বিক্রি করছে তখন কত টাকায়, এসপি সে যখন বিক্রি করছে 10 টাকায় 10টি করে বিক্রি করছে, মানে 10টি পেনের দাম কত টাকা হচ্ছে, 10 টাকা। একটি পেনের দাম কত হবে, 10টি পেনের দাম 10 টাকা হলে একটি পেনের দাম হচ্ছে 1 টাকা। এই টাকাটাই কিনেছে, এই টাকাটাই বিক্রি করেছে। এখান থেকে এবার আমাদের লাভটা বের করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমাদের লাভটা বের করতে হবে, ক্ষতিটা কি করে বের করব। দেখো, ক্রয় মূল্য আমাদের বলা আছে 100/99 টাকায় কিনেছে, আর বিক্রয় মূল্য সে বিক্রি করেছে 1 টাকায় একটা পেনের দাম, মানে এখানে দেখো একটা পেনের দাম সে কিনেছে এত টাকায়, আর একটা পেনের দাম বিক্রি করেছে 1 টাকায়। এবার এই 99 টাকা যদি আমি উঠাতে চাই, তাহলে এখানে 99 দিয়ে গুণ করব, আর এদিকেও আমরা 99 দিয়ে গুণ করব। তলের 99 টাকা উঠাতে গেলে 99 কাটা গেল, তাহলে 100 টাকায় কিনে সে বিক্রি করছে কত টাকায়, 99 টাকায়। তাহলে তার ক্ষতির পরিমাণ কত, 100 থেকে লস মানে সেটা আমাদের পার্সেন্টেজে লস হবে, যে 1% ক্ষতি, অপশন ডি। এ একটা কাজ 10 দিনে এবং এ বি একত্রে 6 দিনে করতে পারে, তাহলে বি কত দিনে কাজটি করতে পারবে। এ একটা কাজ 10 দিনে করতে পারে, আর এ প্লাস বি মিলে কাজটা কত দিনে করবে, এ প্লাস বি মিলে কাজটা 6 দিনে করবে। টোটাল কাজের এফিসিয়েন্সি কত, 10 আর 6 এর লসাগু অর্থাৎ 30 ইউনিট। 30 ইউনিট হলে এ এর এফিসিয়েন্সি কত, 3 ইউনিট, আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট। তাহলে এ যদি 3 ইউনিট কাজ করে, তাহলে বি নিশ্চয়ই 2 ইউনিট কাজ করছে, তবেই তো এরা 5 ইউনিট কাজ করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 2 ইউনিট, আর বি কত দিনে কাজটা শেষ করবে চেয়েছে, তাহলে এই বি এর এফিসিয়েন্সি 2 ইউনিট করে 30 ইউনিটের কাজটা তার কত দিন সময় লাগবে, 15 × 30, অর্থাৎ 15 দিন কিন্তু সময় লাগবে। কলার দাম 10% কমে যাওয়ায় পরেশবাবু আগের তুলনায় 10টি কলা বেশি পায়, 2 ডজন কলার বর্তমান ক্রয় মূল্য কত। এই কোশ্চেনটা শর্ট ট্রিক্স আছে, তো শর্ট ট্রিক্সটা আমি শর্ট ট্রিক্সটাই বুঝতে পারিনি, যে অত ট্রিক্স মনে থাকবে না। এই কোশ্চেনটা মনে হয় একটু ভুল আছে, কারণ এখানে 10% কমে যাওয়ায় এখানে একটা টাকা লাগতো, যে 15 টাকায় কি 20 টাকায় কিংবা কোনো একটা টাকা লাগতো, ওই টাকাটাই আগের তুলনায় 10টি কলা বেশি পায়, এইরকমভাবে কোশ্চেনটা হতো। এখানে যেহেতু একটা টাকা নেই, একটা টাকার কথা দেওয়া নেই, সুতরাং এখানে আমাদের কিন্তু
কোশ্চেনটা কিন্তু আমাদের একটু ভুল আছে। ঠিক আছে, এখানে এটা সলিউশন দেখলাম যে শর্ট ট্রিক্স দেওয়া আছে যে ওপরে 10 তলায় 100, ওপরে 100 তলায় 10, তারপরে 1, মানে ওইভাবে কিন্তু মনে থাকবে না। এরকম একটা তুমি লাভ ক্ষতি কিংবা শতকরা অঙ্কতে তুমি পেয়ে যাবে যে এরকম কমে যাওয়ায় এতটা বেশি পাই, এত কেজি চাল বেশি পাই, কিন্তু দেখবে এখানে একটা কিন্তু টাকার পরিমাণ কিন্তু দেওয়া আছে। ওই টাকার পরিমাণটা দেওয়া না থাকা, মানে যদি দেওয়া না থাকে তবে কিন্তু অঙ্কটা করাই যাবে না। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু আপাতত তোমরা একটু, মানে শর্ট ট্রিক্সটা তোমরা একটু দেখে রাখবে। ঠিক আছে, শর্ট ট্রিক্সে উত্তরটা মিলিয়ে দিয়েছে, কিন্তু আমি কিন্তু বেসিকভাবে কিন্তু কোশ্চেনটা পাইনি। 200 টাকায় বই কিনে 240 টাকায় বিক্রি করছে, পার্সেন্টেজ লাভ বের করো। তাহলে লাভ কত টাকা? 200 টাকায় কিনে 240 টাকায় বিক্রি করছে, মানে 40 টাকা লাভ। তলায় ক্রয় মূল্য লিখতে হয়, তাহলে 200 টাকায় কিনেছে বইটা ইন্টু 100, 20%। 12 মিটার দীর্ঘ 18 মিটার প্রস্থ আয়তকার মেঝেকে 3 মিটার প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে ঢাকতে কত মিটার দীর্ঘ কার্পেট প্রয়োজন? তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, অর্থাৎ এটা আমাদের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে আয়তক্ষেত্রের 12 মিটার, আর একটা হচ্ছে 18 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 12 গণিত 18, অর্থাৎ দৈর্ঘ্য গণিত প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ। এটা সমান কি করব? এটা সমান, দেখো এই আয়তক্ষেত্রতেই তো তুমি কার্পেটটা বসাবে। কার্পেটের 3 মিটার প্রস্থ বলা আছে, তাহলে প্রস্থটা তুমি এনেছো 3 মিটারের, তাহলে তোমাকে দৈর্ঘ্যটা কত মিটারের আনতে হবে? তাহলে কিন্তু আমাদের এই 18 আর এই 12 সমানই তো আনতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সমান, অর্থাৎ দৈর্ঘ্য গণিত প্রস্থ, এরকম এটা আমাদের ফর্মুলা। প্রস্থ বলা আছে 3 মিটার, দৈর্ঘ্যটা কত হবে? তাহলে দৈর্ঘ্যটাকে x ধরলাম, প্রস্থটা 3 বলা আছে, 3 দিয়ে কাটা দাও, 3 4 12, 4 18 72, অর্থাৎ এক্সের ভ্যালু, অর্থাৎ দৈর্ঘ্য যেটা আছে লেন্থ, সেটা হচ্ছে 72 মিটার। মানে এই যতটা আমাদের এই মেঝে আছে ততটাই তো কার্পেট লাগবে, তাহলে মেঝের যতটা আমাদের ক্ষেত্রফল, অর্থাৎ এই দুটোকে গুণ করলে ক্ষেত্রফল হবে, এটা সমানই হবে কি আমাদের কার্পেটের ক্ষেত্রফল হবে। ঠিক আছে, 12-র সাথে তুমি 18 গুণ করে তুমি যত পাবে, তুমি 72-এর সাথে 3 গুণ করেও তোমাকে ততই পেতে হবে, নাহলে তো হবে না। তোমার যত বড় আয়তকার মেঝে তত বড়ই তোমার কার্পেট লাগবে। তাহলে তোমার এই যত বড় তোমার আয়তকার মেঝের ক্ষেত্রফল যত হবে, তোমাকে এই কার্পেটের ক্ষেত্রফলও কিন্তু সমানই রাখতে হবে। ঠিক আছে, ওই জন্য আমাদের এখানে সমান করলাম। সুতরাং দেখো তুমি 18-র সাথে 12 গুণ করলে তুমি যত পাবে 72, যেটা আমি অ্যান্সার পেলাম দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যর সাথে প্রস্থ 3 গুণ করে তুমি এই সেম একই অ্যান্সারই পাবে। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন। একটি বোতলে দুধ ও জলের অনুপাত এত, দুধের পরিমাণ জলের অপেক্ষা 8 লিটার বেশি, জলের পরিমাণ কত? তাহলে এখানে মিল্ক আর একটা কী হচ্ছে ওয়াটার, 7:3। ঠিক আছে, দুধের পরিমাণ, এই যে দুধের পরিমাণটা জলের থেকে 8 লিটার বেশি, তাহলে এখানে জলের থেকে আমরা দেখছি কত ইউনিট বেশি? 4 ইউনিট বেশি পাচ্ছি, 4 ইউনিট বেশি, কিন্তু এখানে বলা আছে 8 লিটার বেশি। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 2। 1 ইউনিটের ভ্যালু যদি 2 লিটার হয়, তাহলে জলের পরিমাণ কত? জলের পরিমাণ হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3 দুগুণে 6 লিটার। ঠিক আছে, অপশান সি। একটি নৌকার গতিবেগ স্থির জলে ঘন্টায় 9 কিলোমিটার। যদি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 6 কিলোমিটার হয়, তবে স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? নৌকার গতিবেগ বলা আছে কত? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। বোট স্পিড সেটা কত বলা আছে? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, প্রতিকূলে নৌকার বেগ বলা আছে, তাহলে প্রতিকূলের যে বেগ সেটা বলা আছে কত? 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এখান থেকে আমাদের অনুকূলে গতিবেগটা বের করতে হবে, যে অনুকূলে গতিবেগ কত। তাহলে এখানে আমরা বোট স্পিড ইকুয়াল টু কী জানি? যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, এটাই তো আমাদের ফর্মুলা। কিন্তু বোট স্পিড কত বলা আছে? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূলটা বের করতে হবে, প্রতিকূল বলা আছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা বাই 2, তাহলে 9 দুগুণে 18, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল, তাহলে অনুকূল কত হবে? 18 থেকে 6 প্লাস 6টা এদিকে গেলে -6 হয়ে যাবে। তাহলে প্রতিকূলে যে গতিবেগ সেটা হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এখানে আমাদের কি চেয়েছে? যে অনুকূলে 30 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে এখানে টাইম, দূরত্ব দেওয়া আছে, গতিবেগ পেয়েছি, টাইম বের করে নাও। টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে 30/12, 6 দিয়ে 5, 6 দিয়ে 2, তাহলে 2 দুগুণে 4, ভাগশেষ 1, তলায় 2, 2 পূর্ণ 1/2 ঘন্টা সময় লাগবে, যেটা অপশান এতে আছে। 5% সরল সুদে 5 বছরের 55 টাকার সুদ কত হবে?
তাহলে এখানে আমাদের জাস্ট সুদটা চেয়েছে, ইন্টারেস্টের ফর্মুলা কি, যে ইন্টারেস্ট ইকুয়াল টু PRT বাই 100। পি কত আছে 55 টাকা, আর কত আছে 5%, টি কত আছে 5/100। 5 দিয়ে কাটো 11, 5 দিয়ে কাটো 5 20 100, ঠিক আছে। 5 দিয়ে কাটো 4 5 20, তাহলে 5 11 55/4। এবার এইখান থেকে তুমি অঙ্কটা এইভাবে করতে পারো, পুরোপুরি যখন কাটাকুটি হয়নি তাহলে পুরোপুরি অ্যান্সার আসবে না, এখানে আমাদের এইটাতেই অ্যান্সার আসবে। দেখো 4 12 48, 4 13 52, ঠিক আছে, 4 13 52। এবার 4 13 52, 3 থাকছে ভাগশেষ। তাহলে এই পূর্ণতে যদি আনো তাহলে এখানে হবে কত 13 টাকা প্লাস হচ্ছে 3/4 টাকা। বা 3/4 টাকাকে যদি পয়সাতে করো তাহলে 100 দিয়ে গুণ করে দিতে হয়। 4 দিয়ে কাটো 4 25 100, তাহলে 3 25 75, অর্থাৎ 13 টাকা 75 পয়সা, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:16, তাদের পরিসীমার অনুপাত কত? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দুটি বর্গক্ষেত্র আছে, একটাকে এক্স ধরলাম, একটাকে ওয়াই ধরলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রথম অনুপাত বলা আছে 25, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহুর স্কোয়ার মানে এক্সের স্কোয়ার ধরলাম, এটা কত বলা আছে 25। আর দ্বিতীয়টা কত বলা আছে, দ্বিতীয় বর্গক্ষেত্র, সেটা ওয়াইয়ের স্কোয়ার ধরলাম, এটা বলা আছে 16। স্কোয়ার উঠে এদিকে কি হয়, রুট হয়, এদিকে স্কোয়ার উঠে এদিকে রুট হয়, তাহলে এদিকে 5 আসবে আর এদিকে কত হবে 4। তাহলে প্রথম বর্গক্ষেত্রের যে এই বাহু অর্থাৎ এক্সের ভ্যালু পেলাম, আর এদিকে আমরা পেলাম ওয়াইয়ের ভ্যালু। বাহুটা পেলাম কত 5, আর এর বাহুটা পেলাম 4। এবার পরিসীমার অনুপাত কি হবে, পরিসীমার ফর্মুলা কি, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গণিত বাহু, ঠিক আছে। তাহলে এখানে 4 গণিত বাহু কত, প্রথমটা 5, আর এদিকে 4 গণিত বাহু হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এই অনুপাতের ক্ষেত্রে তো কাটাই যাবে, তাহলে 5:4, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে বোঝানোর জন্য। পরীক্ষা হলে কি করব, যে এখানে মনে মনে এটাকে ভেবে নিতে হবে যে এখানে বাহু বের করতে গেলে রুট বের করতে হয়, তাহলে এদিকে 5 হবে, এদিকে 4 হবে, পরিসীমার রেশিও এটাই হবে, কারণ দুটোর সাথে যখন 4 করে গুণ হচ্ছে অনুপাতের ক্ষেত্রে সেই 4 4 তো কাটাই যাবে, ঠিক আছে। একজন ব্যক্তি প্রতি মাসে তার আয়ের 87% ব্যয় করেন, বাকি 2639 টাকা সঞ্চয় করেন, তাহলে তার মাসিক আয় কত টাকা? তাহলে তার মাসিক আয় ধরলাম 100 টাকা, তার মধ্যে 87% ব্যয় করে, সে ব্যয় করছে কত টাকা 87 টাকা, ঠিক আছে। 100 টাকা যদি মাসিক হয় তার 87% মানে 87 টাকা সে ব্যয় করছে। সঞ্চয় করছে কি, বাকিটা সে সঞ্চয় করছে, তাহলে বাকিটা কত হবে, 100 থেকে 87 মাইনাস করলে কত হবে 13 টাকা, এটা হচ্ছে বাকি টাকাটা সঞ্চয়। কিন্তু এখানে বলা আছে 2639, তাহলে এটার ভ্যালুই কত 2639, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 13 দুগুণে 26, 0 3 13 39, 203। তাহলে 1 ইউনিটের ভ্যালু 203 হলে তার মাসিক আয়টা কত, মাসিক আয়টাকে আমরা কত ধরেছি 100, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এদিকে কত হচ্ছে 203 গণিত হচ্ছে কত 100, 20,300। একজন ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবু 70% বিক্রয় করেও 24টি কমলালেবু অবশিষ্ট আছে। এই অবশিষ্টের অঙ্কগুলো কিন্তু অনেকটা ছিল। তাহলে তার কাছে মোট কমলালেবুর সংখ্যা কত? মোট কমলালেবুর সংখ্যা ধরলাম 100টি ছিল, 100টির মধ্যে সে 70% বিক্রি করে দিয়েছে, 70% মানে 70টি বিক্রি করে দিয়েছে। তাহলে তার কাছে অবশিষ্ট মানে কি, বাকি কতটা আছে, 100টার মধ্যে 70টা যদি বিক্রি করে দেয় তাহলে তার কাছে বাকি আছে আর 30টি, কিন্তু এখানে বলা আছে না 24টি কমলালেবু, তাহলে 30 ইউনিটের ভ্যালু হচ্ছে 24, 1 ইউনিটের ভ্যালু কত হবে 24 তলায় 30, 1 ইউনিটের ভ্যালু। আর এখানে টোটাল কমলালেবু আমরা 100 ধরেছি, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে 24/30 ইন্টু হচ্ছে কত 100, 0 0 কাটা গেল, 3 8 24, 8 10 80, তাহলে এখানে হচ্ছে 80টি, ঠিক আছে। মোট কমলালেবুর সংখ্যা হচ্ছে 80টি। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 150 টাকা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার কম হলে 125 টাকা খরচ হয়। তাহলে মেঝের দৈর্ঘ্য কত, তাহলে মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 150 টাকা টোটাল খরচ হচ্ছে, ঠিক আছে। যদি দৈর্ঘ্য 5 মিটার কমে যাচ্ছে তখন টাকাও কমে যাচ্ছে, ঠিক আছে। দৈর্ঘ্য যখন 5 মিটার কমে যাচ্ছে
তখন টাকাও কমে যাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি যখন দৈর্ঘ্য কতটা কমছে, 5 মিটার যখন দৈর্ঘ্য কমছে, টাকাটা 150 ছিল, তখন টাকাটা হয়ে যাচ্ছে 125, মানে তার টাকাটা কমছে কত, 25 টাকা কমছে। আমরা একটু এটাকে ঘুরিয়ে রেখি, যেহেতু আমাদের মিটারে অ্যান্সার চেয়েছে, তাহলে 25 টাকা যখন কমছে তখন তার এদিকে এই 25 টাকার ভ্যালু হচ্ছে 5 মিটারের দৈর্ঘ্য, মানে 150 থেকে 150 টাকা ছিল, যখন দৈর্ঘ্য 5 মিটার কমে গেল টাকাটাও কমে গেল। তাহলে 5 মিটার যখন কমলো, 25 টাকা কমলো আমাদের, তাহলে 25 টাকার ভ্যালু হচ্ছে 5 মিটার। 1 টাকায় সে কত মিটার কমবে, তাহলে 5/25 মিটার কমবে 1 টাকায়। ঠিক আছে, এবার এখানে বলা আছে কি মেঝের দৈর্ঘ্য কত, তাহলে টোটাল টাকাটা খরচ হচ্ছে 150 টাকা খরচ হচ্ছে মেঝে কার্পেট দিয়ে ঢাকতে, টোটাল খরচ হচ্ছে 150 টাকা খরচ হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, তাহলে টোটাল টাকাটা যখন বের করব, এটাই হচ্ছে আমাদের, এইখান থেকে আমরা টোটাল যে দৈর্ঘ্যটা পেয়ে যাব সেটা পেয়ে যাব। তাহলে 1 টাকায় 5/25 মিটার, কিন্তু এই 5/25 মিটার কম খরচ, 25 মিটার হচ্ছে। তাহলে এখানে 5/25, এবার 150 ইউনিটের ভ্যালু বের করে নাও। তাহলে এখানে 5 দিয়ে কাটা দিলে 5×5=25, 5 দিয়ে কাটা দিলে 30, অর্থাৎ 30 মিটার যে মেঝের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কত, 30 মিটার, অপশান এ। তো এটাই শেষ কোশ্চেন ছিল। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।